ওয়েলকাম টু জর্ডান। আমরা বেরিয়ে পড়েছি পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলোকে চোখের সামনে দেখতে। আর আমাদের এই স্বপ্ন উড়ানের ডানায় ভর দিয়ে আজ আপনাদের নিয়ে যাব জর্ডানে। আগের এপিসোডে শেয়ার করেছি জর্ডান ভ্রমণের A to Z ইনফরমেশন। কখন যাবেন, কিভাবে যাবেন, কোন সময় যাবেন, ভিসা, ট্যুর কস্ট, সমস্ত খুঁটিনাটি। লিঙ্ক শেয়ার করে দেবো আই বাটন আর ডেসক্রিপশন বক্সে, যদি চান দেখে নিতে পারেন। আজ থাকবে স্বল্প পরিচিত অচেনা এই প্রাচীন দেশে পাড়ি দেওয়ার গল্প, আমাদের কলকাতা থেকে জর্ডানের যাত্রা। চলুন তাহলে একসাথে রওনা দেওয়া যাক পৃথিবীর এক অন্যতম আশ্চর্যের সাক্ষী হওয়ার জন্য। এখন ঘড়িতে বাজে 3:30 আর আমরা রওনা হলাম এয়ারপোর্টের জন্য। প্রাণীর শহর কলকাতাকে কিছুদিনের জন্য বাই বাই করে যথাসময়ে পৌঁছে গেলাম এয়ারপোর্ট স্বপ্ন পূরণের জন্য। ঘড়িতে ভোর 4টে বাজে, কিন্তু দেখুন বাইরে থেকেই বিশাল লাইন। পাসপোর্ট আর টিকিট দেখিয়ে আমরা এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। এয়ারপোর্টের ভেতরেরও একই ছবি, ইন্ডিগোর বিশাল লাইন। ওদিকে নীলাঞ্জনও খবর নিয়ে এলো যে আমাদের যেহেতু ফাস্ট ফরওয়ার্ড লাইন, তাই জন্য আমাদের বিশাল লাইনের পেছনে আর দাঁড়াতে হলো না, আমরা স্কিপ ফাস্ট ফরওয়ার্ড লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর দেখুন লাইন ক্রমশ বাড়ছে। ঘড়িতে মোটামুটি এখন 4:10 মতো বাজে। যে এয়ারলাইন্সের আপনার টিকিট কাটা আছে সেই কাউন্টারে গিয়ে আপনি পাসপোর্ট আর আপনার টিকিট দেখালে পেয়ে যাবেন বোর্ডিং পাস। আর সুটকেসগুলো হচ্ছে আমাদের চেকিং লাগেজ, সেগুলো এখন আপাতত টাটা বাই বাই করে চলে যাচ্ছে। ঘড়িতে বাজে 4:20। বোর্ডিং পাস আমাদের হাতে চলে এসছে আর ঘড়িতে এখন 4:20 মতো বাজে। এমনিতে তো ইন্ডিগোতে বিশাল লাইন ছিল, কিন্তু আমাদের ফাস্ট ফরওয়ার্ড বা এখানে স্কিপ দ্য লাইন ছিল বলে আমাদের জলদি হয়ে গেল। না হলে ওরা যে ফ্লাইটগুলো আগে রয়েছে তাদের আগে কল করে বোর্ডিং পাস দিয়ে দিচ্ছে, কিন্তু এমনিতে কিন্তু ইন্ডিগোর বিশাল লাইন। যাদের ডিজি যাত্রা আছে তারা স্ক্যান করে ঢুকছে। আমরা বোর্ডিং পাসটা দেখিয়ে সিকিউরিটি চেকের লাইনে আপাতত গিয়ে দাঁড়ালাম। সিকিউরিটি চেকে ইন্ডিভিজুয়ালি আপনাকে মোবাইল, ক্যামেরা, পাওয়ার ব্যাংক, ব্যাটারি সমস্ত আলাদা দিতে হয়। আমাদের সিকিউরিটি চেক খুব তাড়াতাড়ি হয়ে গেল। ঘড়িতে মোটে এখন বাজে হচ্ছে 4:30। আপাতত আমরা এখন ওয়েট করব যতক্ষণ না আমাদের ফাইনাল কল আসছে বোর্ডিংয়ের জন্য। চলুন তাহলে ওয়েটিং পিরিয়ডটা আশা করছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভালোই কাটবে। আপনার যদি ফাস্ট ফরওয়ার্ড চেকিং নাও থাকে তাহলে আপনি এয়ারপোর্টে এসেও দেখলাম অনেকে বলছে কাউন্টারে যে আমি ফাস্ট ফরওয়ার্ড চেকিংয়ের জন্য আলাদা করে পেমেন্ট করে তাড়াতাড়ি বোর্ডিং পাসটা নেব আর আমাদের লাগেজ দিয়ে দেবো, চেকিং লাগেজটা। আর আমরা যে আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম অনলাইনে, তো তখনই আমাদের ফাস্ট ফরওয়ার্ড লাইনটা নেওয়া ছিল। আর ইচ টিকিট এক্সট্রা আরও 400 রুপিস করে ওটার জন্য পড়ে। বোর্ডিং পাসেই দেখবেন গেট নাম্বার লেখা রয়েছে। আমাদের যেমন 101, আমাদের ফাইনাল বোর্ডিংয়ের জন্য আমরা এবার যাচ্ছি। ঘড়ি বলছে 5:20 মতো। সোজা হেঁটেই একদম প্লেনে উঠে গেলাম। আমার আর হ্যাপি দুজনেরই কানে ব্যথা হয় এয়ার প্রেশারে প্লেনে উঠলে, তাই হ্যান্ডব্যাগে তুলো অলওয়েজ রেডি থাকে। প্লেনে উঠেই আমরা তুলো কানের মধ্যে ভালো করে দিয়ে দিলে আর ব্যথাটা হয়। কলকাতা এয়ারপোর্টে এত মশা, যতক্ষণ না টেক অফ করছে মশামেরই সময় কাটলো। ঘড়িতে ডট 6টা আর আমাদের প্লেন টেক অফ করলো দুগ্গা দুগ্গা বলে। তাহলে রওনা দিলাম। ফ্লাইটের টিকিটের মধ্যে আমাদের খাবার নেওয়াই ছিল চিকেন জাংলি স্যান্ডউইচ। স্যান্ডউইচটা ভীষণই ভালো ছিল, বড় বড় ব্রেডের মধ্যে চিকেন ঠাসা ছিল আর ব্রেডটাও তুলতুলে নরম। আর তার সাথে আমি কোক নিয়েছিলাম, হ্যাপি নিয়েছিল ব্লু টি। আসলে এটা অপরাজিতা ফুল থেকে এই ব্লু রঙটা হয়। আর চাটার মধ্যে একটা দারুণ ফ্র্যাগনেন্স ছিল মশলার। খুবই নতুনত্ব একটা জিনিস ট্রাই করা গেল। কেমন খেতে? প্লেনের জানলার বাইরে চোখ যেতেই দেখলাম আমরা মেঘের ওপরে। অনেক ভোরবেলা উঠেছিলাম, খাওয়া দাওয়া করে ছোট্ট একটা ঘুম দিয়ে নিয়েছি। ইন্ডিগো জেনারেলি অন টাইম থাকে। 2 ঘন্টা 20 মিনিটে আমরা কলকাতা থেকে ব্যাঙ্গালোর পৌঁছলাম আর ল্যান্ড করবে ঘড়িতে বাজে 8:20। Ladies and gentlemen, we have arrived in Bengaluru, requesting passengers to keep remain seated. প্লেনেই অ্যানাউন্স করে দেয় যে কোন বেল্ট নাম্বার থেকে আপনাকে লাগেজ কালেক্ট করতে হবে। লাগেজ কালেক্ট করাও হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে রয়েছি পিকআপ নাম্বার 7-এ। এখানে আমাদের অলরেডি গাড়ি বুকিং করা আছে। বড় গাড়ি করেছি কারণ যেহেতু আমাদের প্রচুর লাগেজ রয়েছে। ঘড়িতে বাজে 9:20 আর বেশ অনেকক্ষণ ওয়েট করার পর 9:05 নাগাদ আমাদের গাড়ি এসে পৌঁছলো।
গাড়িতে মাল তুলে সোজা আমরা রওনা হলাম আমাদের ব্রাদার ইন লর বাড়িতে, কারণ আগেই বলেছিলাম যে আমরা একদিন থাকবো ওদের বাড়িতে, তারপরের দিন আবার রওনা হব জর্ডানের দিকে। হ্যাপি আর ওর ছোট্ট বোনি মিমসি দুজন দুজনকে পেয়ে দারুণ খুশি, খেলায় মেতে উঠল। আর আমরাও আমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে দারুণ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ পেয়ে গেলাম। এক রাত ব্যাঙ্গালোরে ছিলাম, চুটিয়ে আনন্দ করেছি সকলে মিলে। এখন আবার টাটা বাই বাই করে রওনা দেব ব্যাঙ্গালোর এয়ারপোর্টের জন্য। ঘড়িতে 11:15 মতো বাজে। এয়ারপোর্ট থেকে আমাদের রিসিভ করা আবার এয়ারপোর্টে পৌঁছানোর গাড়িগুলো কিন্তু খায়তান এয়ার ট্রাভেলসই আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিল। ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট T2 এর কাছে আসতেই যেন চোখটা ঝলসে উঠল। দূর থেকে ঝকঝক করছে টার্মিনাল 2। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ 2023 থেকেই সবে অপারেশন শুরু করেছে এই টার্মিনাল 2 থেকে প্লেন যাওয়া আসা। ঘড়িতে 1:45 মতো বাজে। এবার আমরা গাড়ি থেকে নামবো। আর চলুন আমাদের সঙ্গে সঙ্গে আপনাদেরও ছোট্ট একটা ট্যুর করিয়ে দেবো ভীষণ সুন্দর এই টার্মিনাল 2 ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। বাইরেটা যতটা জমকালো, ভেতরে ঢুকে তো থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়েই রইলাম, যাকে বলে ট্রিট ফর আইস। এই কেম্পেগৌড়া টার্মিনাল 2 ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ডিজাইন করেছে স্কিডমোর। আর এই ম্যামথ সাইজের এয়ারপোর্টে 47টা ফুটবল ফিল্ড এঁটে যেতে পারে। ভাবুন কি বিশাল। এই এয়ারপোর্টটা ডিজাইনড অ্যাজ আ টার্মিনাল ইন আ গার্ডেন। আর এই এয়ারপোর্টে ইউজ করা হয়েছে এখানকার লোকাল আইভরি ব্রাউন গ্রানাইট, রেড ব্রিক্স আর ইঞ্জিনিয়ার্ড ব্যাম্বু। আমরা আমাদের ফ্লাইটের টাইমের বেশ কিছুটা আগে এয়ারপোর্ট রিচ করে গেছিলাম, কারণ জানতাম যে এয়ারপোর্টটা বিশাল আর ঘুরে বেরিয়ে একটু দেখতে সময় তো লাগবেই। তাই জন্য বেশ খানিকটা আগেই আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আমরা এখানে ব্যাঙ্গালোর T2 টার্মিনাল 2 ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আর আমাদের মোটামুটি আসতে এখানে টাইম লাগলো 1 ঘন্টা মতো। টাইম হতেই আমরা ইথিয়াডের লাইনে দাঁড়িয়ে গেলাম বোর্ডিং পাস নিতে। আর ওদিকে স্ক্রিনেও দেখুন শেয়ার করে দিলাম, রেস্ট্রিক্টেড আইটেমসগুলো দেখাচ্ছে। আমাদের কিন্তু বোর্ডিং পাস দেওয়ার আগে যাবতীয় সমস্ত টিকিটস ওনারা দেখলো, এমনকি আমরা কবে ইটালিতে যাচ্ছি, ইটালি থেকে কবে ফিরছি, সমস্ত কিছু। এবং এতে কিন্তু বেশ খানিকটা সময় লাগলো। আর ট্যাগ লাগিয়ে ওদিকে আমাদের চেক ইন লাগেজগুলো রওনা দিল। হাতে বোর্ডিং পাস পেয়ে গেছি, এবার চললাম সিকিউরিটি চেকের দিকে। বোর্ডিং পাসটা স্ক্যান করে আপনাকে ঢুকতে হবে। আর ঘড়িতে বাজে হচ্ছে 1:30। একইভাবে আপনার হ্যান্ড লাগেজ থেকে সমস্ত ব্যাটারি, পাওয়ার ব্যাংক বার করে সিকিউরিটি চেকের লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। আর সিকিউরিটি চেক হয়ে যখন আমরা আবার জিনিসপত্র ব্যাগে ভরছি তখন 2টো মতো বাজে। খালি যে গাছ দিয়ে গ্রিন করে বানানো হয়েছে তা না, দেখছিলাম বিভিন্ন ধরনের গাছ এখানে, যেমন বাওবাব ট্রিয়ের মতো গাছ আছে, ক্যাকটাস আছে, বিভিন্ন ল্যান্ডস্কেপ ক্রিয়েট করা হয়েছে এই এয়ারপোর্টের মধ্যে। এই এয়ারপোর্টে ঢুকলে আপনার মনে হবে প্যাসেঞ্জারদের কানেক্ট করা হয়েছে টু দ্য নেচার অ্যালং ইচ স্টেপ অফ দেয়ার জার্নি। অনেকে আবার শুনছিলাম একে সিঙ্গাপুর এয়ারপোর্টের সঙ্গেও তুলনা করছে। ওখানেও এরকম বিশাল একটা ফাউন্টেন রয়েছে, খুব বড় না হলেও সুন্দর একটা ফাউন্টেন করা রয়েছে ঠিক সিকিউরিটি চেকের সামনে। সিকিউরিটি চেক আর রিটেল স্পেসের মাঝখানে জায়গাটা নাকি মেডিটেরিয়ান প্লান্টস দিয়ে সাজানো ওরিয়েন্টেশন গার্ডেন ক্রিয়েট করার জন্য। এদিক ওদিক মাথা ঘোরাতে ঘোরাতে আমরা পৌঁছে গেলাম ডিউটি ফ্রির দিকে। বেড়াতে যাবার সময় লাগেজের ওয়েটের একটা রেস্ট্রিকশন থাকে, কিন্তু ফেরার পথে অনেক সময় আমরা ডিউটি ফ্রি থেকে শপিং করি। লিকার বলুন, চকলেটস বলুন, আপনারা এখান থেকে কিনতে পারেন, বেশ লাভজনক। হ্যাপিকে বললাম, কিরে চকলেট বোঝাই অটোটা চালিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে চলে যাবি নাকি? পাশে তাকাবো না ওপরে? ওপরে চোখ পড়তেই দেখি ঘন্টার মধ্যেও স্ক্রিন লাগানো। এই পোর্শনটা দিয়ে আবার যেতে গিয়ে দেখি গভীর জলে কখনো মনে হচ্ছে জেলিফিশের সঙ্গে আপনি ভাসছেন, অথবা স্পেসে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন অ্যাস্ট্রোনটদের সঙ্গে। দুর্দান্ত! আপনাদের কীরকম লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কিন্তু। চারদিকে চোখ যেমন ছিল তেমনি বোর্ডিং পাসেও চোখ রেখে গেট নাম্বারের দিকে আমরা এগিয়ে যেতে থাকলাম। এই জায়গাটা যেমন বেশ ওপেন,
আর এগুলো তো একদম অরিজিনাল গাছ লাগানো রয়েছে। কোথাও কোথাও কিন্তু দেখলাম যেরকম হ্যাঙ্গিং যে জায়গাটা করেছে, হ্যাঙ্গিং গার্ডেন একদম ঢুকে এয়ারপোর্টে, সেই জায়গার উপরের গাছগুলো কিন্তু আর্টিফিশিয়াল ছিল। এখানেও দেখছিলাম ট্র্যাডিশনাল লোকাল বিভিন্ন জিনিস দিয়ে সাজানো। তবে সুন্দর জিনিসকে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। হ্যাপি দেখালো, মাম্মা দেখো সামনেই বিশাল একটা A380 দাঁড়িয়ে আছে। হ্যাপির সঙ্গে বিভিন্ন প্লেন দেখতে দেখতে আমাদের ওয়েটিং টাইমটা ভালোই কেটে গেল। ঘড়িতে এখন বাজে 3:45 মতো, আর আমরা এখন ফাইনাল বোর্ডিং এর জন্য যাচ্ছি। টার্মিনাল 2কে ট্রিবিউট টু গার্ডেন সিটি বেঙ্গালুরু বলা যায়। ঘড়িতে 4টে বাজে। আমরা এবার ফাইনালি বোর্ড করছি আমাদের ইতিহাদের প্লেন। বসেও গেছি নিজের নিজের সিটে। চলুন দেখিয়ে দিই, আমাদের 3x3 ছিল সিটসগুলো প্লেনের মধ্যে। এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আর যেরকম থাকে একটা সামনে ফোল্ডিং টেবিল রয়েছে যেখানে খাবার দাবার দিলে আপনি রেখে খেতে পারবেন। আর লেগ স্পেসও কিন্তু মন্দ নয়, বেশ ভালো। কমফর্টেবলি আমরা 3 জনে বসে গেলাম। আর রয়েছে একটা সফট পিলো। ব্যাঙ্গালোরে প্রিয় মানুষদের সঙ্গে দেখা আর টার্মিনাল 2 এর একটা আনফরগেটেবল মেমোরি নিয়ে আমরা উড়ে চললাম আকাশপথে আবুধাবির দিকে। ফার্স্ট টাইম ফ্লায়ারদের একটু দেখিয়ে দিই। অনেক সময় এখানে একটা বাটন থাকে যেটা প্রেস করে আপনি সিটটাকে পেছন দিকে ঠেললে রিক্লাইনিং পজিশন হয়ে যাবে। এখানে দেখছিলাম এরকম একটা বাটন রয়েছে যেটা আপনি পুল করলে আপনার সিটটা পেছন দিকে চলে যাবে আর আপনি আরাম করে রিক্লাইনিং পজিশনে বসতে পারবেন। আর দেখুন চার্জিংয়ের জায়গাটা গ্রিন দেখাচ্ছে, আপনি মোবাইল চার্জও করতে পারেন। সকালবেলার ব্রেকফাস্টও এসে হাজির। বেশ মজা লাগে বেড়াতে গেলে। 4 বেলার কি রান্না হবে, খাওয়া হবে, নো টেনশন, সব মুখের সামনে এসে হাজির। একটা বাটিতে রয়েছে অ্যাসর্টেড ফ্রুটস, একটা ক্রসেন্ট, তার সঙ্গে একটা জলের বোতল, স্ট্রবেরি জ্যাম, আর এটার মধ্যে গরমা গরম সসেজ, অমলেট, একটা পালং শাক সেদ্ধ, কড়াইশুঁটি দিয়ে বেশ গরমা গরম পেট ভর্তি ব্রেকফাস্ট, একটা ডেজার্ট আইটেম। সবগুলোই কিন্তু খেতে ভালো। হ্যাপিও বললো ওর ভালোই লাগছে খাবার। আর বাচ্চাদের খুশি করা তো খাবার নিয়ে একটা বিশাল ব্যাপার। অমলেটটা বেশ চিজ দিয়ে বানিয়েছিল। এখন বাজে 5:25 মতো, আর আমরা এখন মাঝ আকাশে উঠতে উঠতে দারুণ ব্রেকফাস্ট হলো। আর এই টুথপিকটা সবচেয়ে মজার, গ্রিন অংশটুকু মিন্ট ফ্লেভারের টুথপিক কাম মাউথ ফ্রেশনার। খেয়ে দিয়ে হ্যাপি একটা সাউন্ড স্লিপ ঘুম লাগিয়েছে। সারা রাতি আমরা জাগা, প্লেনের অর্ধেক লোকই ঘুমোচ্ছে। আর ওদিকে ক্যাপ্টেন অ্যানাউন্স করছিল যে এখন 7টা মতো বাজে। Welcome you to our home in the UAE. Please enjoy the rest of the flight. Thank you. আবুধাবির ওয়েদার বলছে লিটল বিট ক্লাউডি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওপর থেকেও এরিয়াল ভিউটা হেজি, বোঝাই যাচ্ছিল বেশ ক্লাউডি। ঘড়িতে সকাল 8:30 আর আমরা ল্যান্ড করলাম আবুধাবিতে। এটা কিন্তু ইন্ডিয়ান টাইম অনুযায়ী বলছি। আবুধাবিতে আমাদের লাগেজ কালেক্ট করার নিয়ে আমরা একদম আমানে গিয়ে আমাদের লাগেজ পাবো। ভয় থাকে এইসব ট্রানজিটেই লাগেজ অনেক সময় হারিয়ে যায়। ইন্ডিয়ান টাইম অনুযায়ী 9:30, আর আমরা সিকিউরিটি চেক করে এখন আবুধাবি এয়ারপোর্টটা একটু ঘুরছি। আর একটু খিদেও পাচ্ছে, দেখি কোথাও একটু খাওয়া যায় কিনা। ভীষণ সুন্দর আবুধাবি এয়ারপোর্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ঝকঝকে তকতকে। আর খুব ভালো ভালো এখানে কয়েকটা দেখছিলাম সুভিনিয়ার শপও রয়েছে। ছোট থেকে শুরু করে বড় শোপিস খুব ভালো পাওয়া যাচ্ছে। গিফট আইটেম হিসেবে এখান থেকেও কুচকাচ কিছু কিন্তু শপিং করা যেতে পারে। এখানকার ফেমাস আরব শেখ বসে রয়েছে উটের পিঠে। আর এগুলো সমস্ত পানপাত্রের সেট, ভীষণই কালারফুল আর সুন্দর, আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ। সুভিনিয়ার সবগুলোই কফি মাগ থেকে শুরু করে ফ্রিজ ম্যাগনেট রয়েছে, ছোটদের পেন্সিল, পেন, এরকম ছোট ছোট শো পিস, খুব সুন্দর লাগছিল। এখানকার কারেন্সিতে 1 দিরহাম মানে আমাদের ইন্ডিয়ান রুপিসে ওই 23 টাকা মতো হবে। এরকম সুভিনিয়ারের একটা প্লেট আমরা নিলাম, আবুধাবি লেখা, 1000 টাকা মতো পড়লো। শপিং ডান। এবার আমরা ওপরে যাচ্ছি, ফুড কোর্ট রয়েছে, দেখি কি কি পাওয়া যায়। আর এখনও আমি আবুধাবির টাইমটা করিনি, ইন্ডিয়ান টাইম অনুযায়ী 10টা 10 মতো আমার ঘড়িতে বাজে।
কিছু চেনা পরিচিত নাম যেমন বার্গার কিং, টেক্সাস চিকেনের আমরা কাউন্টার দেখতে পাচ্ছি অলরেডি। হ্যাপি টেক্সাস চিকেন থেকে নিল চিকেন র্যাপ, পড়লো 28 দিরহাম। সুন্দর একটা ডেকোরেটিভ গাছের নিচে আমরা বসেছি খাবার জন্য। আর হ্যাপি যতক্ষণ স্টার্ট করছে খাওয়া, আমি আর নীলাঞ্জন চলে গেলাম খুব ভালো একটা পিৎজা কাউন্টার দেখলাম। এখানে পিৎজাগুলো দেখছিলাম 33 দিরহাম করে মোটামুটি দাম। বিভিন্ন রকম টপিংস দেয়া পিৎজা, আপনি আপনার চয়েস মতো পিৎজা বেছে নিতে পারেন। আর সাইজগুলোও দেখছিলাম হিউজ। লেভিটো নামের এই কাউন্টার থেকে আমরা পিৎজাটা নিলাম। পাস্তা রয়েছে, তাছাড়া বিভিন্ন খাবারের আরও নানা রকম কাউন্টার রয়েছে। আমাদের ট্র্যাভেল ডেস্ক থমাস কুকের একটা ইন্টারন্যাশনাল কার্ড করে দিয়েছিল, আর ওই কার্ডটা দিয়ে কিন্তু আমরা এখান থেকেও সমস্ত জিনিসপত্র কিনতে পারলাম, কোনো অসুবিধে হলো না। মেয়োনিজ, টমেটো কেচাপ সবই রাখা রয়েছে, যেটা দরকার সেটা নিজের মতো তুলে নাও। পিৎজা খেতে খেতে চলুন কতগুলো আবার ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এখন আমরা বসে আছি আবুধাবির ফুড কোর্টে। একটু সাম আপ করে দিই, আমরা কলকাতা থেকে আপাতত এখনো পর্যন্ত এসে পৌঁছেছি আবুধাবি। এরপর আমাদের এখান থেকে ফ্লাইট হচ্ছে আমানের জন্য। ব্যাঙ্গালোরে আমাদের ইমিগ্রেশনের সময় বেশ একটু সময় লাগলো এই কারণ প্রথম যখন আমরা বোর্ডিং পাস নিতে গেলাম, আমাদের কিন্তু সমস্ত টিকিটস ওরা চেক করলো ইথিয়াডে বোর্ডিং পাস দেওয়ার আগে। আমরা কতদিন জর্ডানে থাকছি, জর্ডান থেকে আমাদের কোথায় ইটালির ফ্লাইট আছে, ইটালিতে কতদিন থাকছি, আবার ইটালি থেকে আমাদের ইন্ডিয়া ফেরত আসার ফ্লাইট, সমস্ত কিন্তু আপনারা যদি এরকম দুটো জায়গা ভিজিট করেন একদম হাতের কাছে হ্যান্ডি রাখবেন, কারণ ওনারা কিন্তু সমস্ত কিছু চেক করবে। চেকিংটা দেখলাম খুব স্ট্রিক্ট। আর এখানে দেখলাম কলকাতা এয়ারপোর্টে অত কিছু হ্যান্ড লাগেজের ট্যাগ ফ্যাগ কিছুই লাগাচ্ছে না, কিন্তু ব্যাঙ্গালোরে দেখলাম ওরা কিন্তু প্রত্যেকটা কেবিন লাগেজে লাগালো, হ্যান্ড লাগেজে লাগালো না যদিও, কেবিন লাগেজে কিন্তু ওরা ওই ট্যাগ লাগিয়ে দিল, যেটা আগে হতো, ইদানিং অনেক জায়গাতেই হয় না দেখেছি। যাই হোক, তারপর আমরা যখন ইমিগ্রেশনের ওখানে এলাম সিকিউরিটি চেকে সেরকম কিছু প্রবলেম হয়নি। যখন আমরা ইমিগ্রেশন অফিসারের সামনে এলাম, ওনার বুঝতে ভুল হয়েছে না আমাদের বোঝাতে ভুল হয়েছে, সেখানেও বেশ একটা কনফিউশন ক্রিয়েট হলো। কিছুতেই বুঝতে পারছিলেন না যে আমরা জর্ডানে 4 দিন থাকবো, তারপর ওখান থেকে ইটালি যাব। তো যাই হোক, বেশ কিছু কনফিউশন কিছুক্ষণ ধরে চলার পর তারপর জিনিসটা সর্ট আউট হয়ে গেল, কিন্তু বেশ টাইম লাগছে, তাই জন্য হাতে কিন্তু অবশ্যই টাইম রাখবেন। এমন নয় যে একদম ফটাফট একটার পর একটা ফ্লাইট থাকলে কিন্তু এই সমস্ত কারণে ডিলেড হয়ে যেতে পারে। তাই জন্য যে ইন বিটুইন টাইম কানেক্টিং ফ্লাইটের মধ্যে সেগুলোতে কিন্তু মিনিমাম 3 আওয়ার্স থাকা খুব। আর আবুধাবির এখানে তো সিকিউরিটি চেকে অবাক হয়ে গেলাম। অন্য জায়গায় যেরকম খালি হাতের ঘড়ি খুলতে হচ্ছিল আর ছেলেদের প্যান্টের বেল বা মেয়েদের প্যান্টের বেল থাকলে সেটা খুলতে হচ্ছিল, কিন্তু এখানে দেখলাম আমাকে হাতে যে আমার ব্যাগ বেলসগুলো রয়েছে বললো ওগুলোও খুলে ফেলুন। আর ঘড়ি তো খুলতেই হলো, কিন্তু পাওয়ার ব্যাংক কিন্তু কিছুই আমার হ্যান্ডব্যাগ থেকে বার করতে হলো না। বললো ওটা যেরকম হ্যান্ডব্যাগে রয়েছে সেরকমই থাকলে কোনো অসুবিধে নেই। জাস্ট আমরা ওই দরজার নিচ দিয়ে হেঁটে এলাম, যে মেটাল ডিটেক্টর টাইপের দরজাগুলো থাকে, আরও মনে হয় ভেতরে কিছু স্ক্রিনিং হয়েছে, জাস্ট ওটাই সিকিউরিটি চেক হলো। আলাদা করে যে এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে মেটাল ডিটেক্টর দিয়ে সিকিউরিটি চেক, সেটা কিন্তু আবুধাবিতে দেখলাম হলো। আর এখানে আবুধাবিতে কিন্তু বেশ ভালো খাবার জায়গা আছে, পকেট ফ্রেন্ডলি, আর টয়লেটসও খুব ক্লিন, তো কোনো অ্যাজ সাচ কোনো প্রবলেমই নেই। এখানে আমাদের ওয়েটিং টাইম যেটা রয়েছে, আমরা একটু খাবার খেলাম, ওয়াশরুম গেলাম, এরপর আমরা যাব আবার আমাদের আমানের ফ্লাইটটা ধরার জন্য ফাইনাল বোর্ডিংয়ের দিকে। তো আশা করছি আমাদের এই জার্নিটা আপনারা এনজয় করছেন, আর আপনাদেরও আপকামিং ট্রিপ প্ল্যান করতে আমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক চাই। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো
চলুন তাহলে এবার যাওয়া যাক আমান। এটা হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল 9:08 আর আমাদের ইন্ডিয়ান টাইমে এখন হচ্ছে 10:38। তো টাইম ডিফারেন্সটা আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটি 1.5 ঘন্টার মতো একটা টাইম ডিফারেন্স আছে। আবুধাবিতে কিন্তু আমাদের যে 1 লিটারের জলের বোতলটা ছিল ওটা কিন্তু ওরা নিয়ে নিল, কিন্তু আমার ব্যাগে একটা ছোট স্মল 200 ml মতো একটা জলের বোতল ছিল, ওটা কিন্তু ওরা অ্যালাউ করেছে। কিন্তু অন্য ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কিন্তু কোনো প্রবলেম করেনি। তো যাই হোক, ওয়াটার বটলটা আপনারা ছোটোই ক্যারি করবেন, আর যদি ক্যারি করেন তাহলে ওই সিকিউরিটি ডেস্কেই ওটা ফেলে আসতে হয়। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার আবার গুটি গুটি পায়ে আমরা এগোলাম আমাদের ফাইনাল বোর্ডিংয়ের পথে। আবুধাবি এয়ারপোর্টে ইংলিশে সমস্ত ইনস্ট্রাকশন লেখাই রয়েছে। D46 গেট নাম্বার আমাদের ইথিয়াডের আলাদা একটা বসার জায়গা দেখলাম করা রয়েছে। আমরা এখন ওয়েটিং এরিয়াতে ওয়েট করছি যতক্ষণ না আমাদের ফাইনাল কল আসে। আর হ্যাপি এইসব এয়ারপোর্টে বড় বড় প্লেন দেখে দারুণ খুশি। ইথিয়াডের এটা নিজস্ব ওয়েটিং লাউঞ্জ, ভীষণ সুন্দর, এখানে ফোন চার্জও দিয়ে নিলাম। আমাদের বোর্ডিং কল ফাইনাল এসে গেছে, ঘড়িতে 11:30 মতো বাজে। চলুন পা চালিয়ে যাওয়া যাক। বাই বাই আবুধাবি। এটাও 3টে পরপর সিট আমাদের ছিল, তার মধ্যে একটা উইন্ডো সিট ছিল। হ্যাপি বারবার উইন্ডো সিট নিয়ে নিচ্ছে, আমি ওকে খেপাচ্ছিলাম। এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর এর সাথে একটা যেরকম আগের ফ্লাইটে পিলো দিয়েছিল ওরকম একটা পিলো দেওয়া রয়েছে। আর যেরকম থাকে চার্জিং পয়েন্ট রয়েছে, একটা ফোল্ডিং টেবিল রয়েছে, আর লেগ স্পেসও অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই। বেশ ভালোই কমফর্টেবলি আমরা 3 জন আবার বসে পড়েছি। লেটস গো। এখন তো আর যেন তর সইছে না, কখন পৌঁছবো আমরা আমান। হ্যাপি বেজায় খুশি, কারণ এয়ারোস্ট্রেস ওকে এরকম একটা ক্রেয়ন আর অ্যাক্টিভিটি বুক দিয়ে গেছে। বোর হবে না, সময়টা ভালোই কাটবে। এই ছোট ছোট জেস্চারগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের ব্যাঙ্গালোর থেকে আবুধাবি ফ্লাইটেও দেখছিলাম একটু এয়ার টার্বুলেন্স রয়েছে, আর এখানেও কিন্তু ক্যাপ্টেন বলেই দিল যে একটু টার্বুলেন্স হতে পারে, তো তার জন্য সিটে বসে থাকতে, সিট বেল্ট পরে। আর আমাদের 3.5 ঘন্টা লাগবে আবুধাবি থেকে জর্ডান পৌঁছতে। আবুধাবির বিউটিফুল এয়ারপোর্টটাও আমাদের দেখা হয়ে গেল, প্লেনও টেক অফ করে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা একটা এরিয়াল ভিউ পেলাম আবুধাবির। কি সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। নিচে ল্যান্ডিংয়ের সময় তো ক্লাউডি ছিল, অতটা বোঝা যায়নি। অনেক ফ্লাইটে সিটের পেছনে স্ক্রিনে বোঝা যায় যে কোন জায়গার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে নেই, তাই বুঝতে পারছি না। নিচে নীল জলরাশি, মনে তো হচ্ছে বড় কোনো ওয়াটার বডির ওপর দিয়ে যাচ্ছি, ওশান হতে পারে কোনো। আর লাঞ্চ টাইম যেহেতু, তাই দেখুন ইয়াম্মি লাঞ্চ এসে হাজির। প্রথমেই তো এই ডেজার্টটাই দেখাচ্ছি, এত টেম্পটিং দেখতে। এর সঙ্গে রয়েছে একটা পিটা ব্রেড, আর এই বক্সে রয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি। ভাবুন, মাঝ আকাশে আপনি গরমা গরম চিকেন বিরিয়ানি খাচ্ছেন বসে, আর তার সাথে একটা কার্ড বা ইয়োগার্ট মতো দিয়েছে। ব্যাপক। হ্যাপিকেও জিজ্ঞেস করলাম বিরিয়ানি কেমন লাগছে, বলল ফাটাফাটি খেতে একদম। থ্রু আউট দ্য জার্নি প্লেনে যতগুলো খাবার দিয়েছে সবই ইয়াম্মি ছিল। বিশেষ করে বলতে হয় এই ব্লুবেরি চিজ কেকের কথা, অসাধারণ, টু গুড। আবুধাবি টু আমান 3.5 ঘন্টার ফ্লাইট, বুঝতেই পাচ্ছেন। খেতে টেতেই সময় চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই দেখি প্লেন নিচের দিকে নামাও শুরু করে দিয়েছে। ল্যান্ডিংও হয়ে গেল আমাদের সেফলি। ইন্ডিয়ান টাইম অনুযায়ী বাজে 3:30। ওয়েলকাম টু জর্ডান। কলকাতা থেকে আমাদের লং জার্নি আমান পর্যন্ত আপাতত এখন শেষ। 19 ডিগ্রি বাইরের টেম্পারেচার, আর নীলাঞ্জনের নামের বোর্ড নিয়ে অলরেডি খায়তান এয়ার ট্রাভেলসের একজন ভদ্রলোক দাঁড়িয়েই রয়েছেন, আর ইনি আমাদের ইমিগ্রেশন থেকে শুরু করে এয়ারপোর্টের বাইরে ভ্যানে তুলে দেওয়া পর্যন্ত সাথে ছিলেন। ইমিগ্রেশন আমাদের হয়ে গেছে, মাত্র 5 মিনিট সময় লাগলো, একদম হ্যাসেল ফ্রি ইমিগ্রেশন এখানে।
আগেই বলছিলাম না যে আবুধাবিতে আমাদের লাগেজ কালেক্ট করা নেই, একদম ডিরেক্ট আমরা আমান থেকেই কালেক্ট করব। ট্রানজিটে খুব ভয় থাকে লাগেজ মিসিংয়ের। যাই হোক, আমাদের ভাগ্য দেবতা সহায় রয়েছে, সেফ অ্যান্ড সাউন্ড আমাদের লাগেজগুলো কিন্তু এসে পৌঁছেছে ঠিক সময়। এসে গেছে। আমরা এবার কিছু ইউরো ভাঙিয়ে নেব। বলছে অল্প কিছু খুচরো খরচা করার জন্য যদি আমরা ইউরো ভাঙিয়ে নিই তাহলে সুবিধে হবে। যেমন রেলবয়দের টিপস দিতে, এখানে টিপসের কথা বলছে। আর হচ্ছে চা কফি খেতে বা লাঞ্চ ডিনার করতে যদি খুচরো খরচা হয়। দেখা যাক। আমরা লাগেজও পেয়ে গেছি, এরপর আমরা যাচ্ছি একটু ইউরো বললো ভাঙিয়ে নিতে। দেখা যাক। কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখছিলাম 10 ইয়ার্স কমপ্লিট হয়েছে, খুব সুন্দর করে সাজানো জায়গা। আর এখান থেকে এয়ারপোর্টের মধ্যে এরকম এক্সচেঞ্জ কাউন্টার পেয়ে যাবেন, যেদিন করছেন সেই দিনকার রেট অনুযায়ী আপনারা ভাঙিয়ে নিতে পারেন কিছু টাকা জর্ডানিয়ান দিনারে। আপাতত আমরা ওপরের থেকে লিফটে নিচে যাচ্ছি ডিপার্চার এরিয়াতে, যেখানে আমাদের ভ্যান অলরেডি ওয়েট করছে। খায়তান এয়ার ট্রাভেলসের কাউন্টার পার্ট অ্যাক্সিস ডেস্টিনেশন ম্যানেজমেন্ট, যাদের সাথে আমরা পুরো জর্ডানটা ঘুরেছিলাম। ঘড়িতে এখন 1:30 বাজে। আমরা ভ্যানে উঠে বসলাম, আমাদের লাগেজও সমস্ত তোলা হয়ে গেছে। চলুন তাহলে এবার আমাদের দুর্ধর্ষ জর্ডানের জার্নি তাহলে শুরু করা যাক। আজকের রাতটা আমরা স্টে করব পেট্রাতে, আর আজকেই রয়েছে পেট্রা অ্যাট নাইটের ট্যুর। তবে পেট্রা যাওয়ার পথে আমরা দেখব কতগুলো জায়গা। প্রথম ডেস্টিনেশন আমাদের মাউন্ট নিগো, এখান থেকে আমরা এখন যাচ্ছি। আর বললো যে সামারের সময় যখন খুব ক্লিয়ার স্কাই থাকে আর্লি মর্নিংয়ে ওখান থেকে পুরো প্যালেস্টাইনটা দেখা যায়। তো বললো এখন ডেড সিটা নাকি দেখা যাবে। ভেরি এক্সাইটেড। আপনারাও এক্সাইটেড তো? চলুন তাহলে রোলার কোস্টার জার্নি শুরু করা যাক। জর্ডান অভিযান তাহলে শুরু হয়ে গেল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পেট্রাতে। পরের এপিসোডগুলো একদম মিস করবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কুক, বেক অ্যান্ড এনজয়।